এজব্যাস্টন টেস্টের শেষ দিন ভারতের জয়টা তো এক প্রকার নিশ্চিত ছিলই। কোনো রকম বড় অঘটন কিছু না ঘটলে ভারতের এই টেস্ট ম্যাচ না জেতার কোনো কারণ ছিল না, কিন্তু তারপর টিমটা যখন ইংল্যান্ড, তার উপর তারা যখন ঘরের মাঠে খেলছে, এই বাসবল থিওরিতে তারা ক্রিকেট খেলা স্টার্ট করার পর এরকম নিজেদের ঘরের মাঠে তারা তো ওভারওয়েলমিং ফেভারিট হয়ে খেলতে নামে। এরকম টেস্ট ম্যাচের শেষ দিন তারা এর আগে অবিশ্বাস্য কিছু করে ম্যাচগুলো প্রতিপক্ষের থেকে যখন ছিনিয়ে নিয়েছে, এই জায়গায় পুরোটাও যে নিশ্চিত হওয়া গেছিল যে ভারতের জয়ের ব্যাপারে, সেরকম কিন্তু বলা যাবে না। তার উপর দিনের শুরুতে ওই বৃষ্টি এসে খেলাটা বাগড়া দিয়ে দিয়েছিল। মানে প্রথম 4 দিন বৃষ্টির আশঙ্কা থাকলেও সেভাবে যখন বৃষ্টি নামেনি, কিন্তু শেষ দিন যখন মানে খেলাটাই শুরু হতে আর কি দেরি হলো এই বৃষ্টির কারণে, তখন ঠিক আমার ওই 2021 সালের ভারতের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টের কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে শেষ দিন ভারতের জয়টা এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু ওই বৃষ্টি এসে বাগড়া দিয়ে দেওয়ায় ট্রেন্ট ব্রিজের ওই টেস্ট ম্যাচটা ভারত মানে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছিল। তো এদিনও সেরকম একটা আশঙ্কা জেগেছিল। তো খেলাটা শুরু করতে 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছিল। তো আম্পায়াররা ওই জায়গায় আগে ভাগে লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দিয়েছিল। তারপর রিভাইজ শিডিউলে ঠিকই খেলাটা শুরু হয়েছিল, কিন্তু ওভার কিছু কমে গেছিলো ডেফিনেটলি। তো ইংল্যান্ড তো আগের দিন খেলাটা শুরু করেছিল 3 উইকেটে 72, ওই অবস্থায় 608 রানের টার্গেট ছিল, মানে হিসাব মতো শেষ দিন তাদের জয়ের জন্য 536 রান প্রয়োজন ছিল। তো পঞ্চম দিনের খেলাটা মাঠে গড়াতে না গড়াতেই আমাদের কিন্তু খুব একটা বেশি অপেক্ষা করায়নি ভারতের এই বোলিং লাইন আপ, পার্টিকুলারলি আকাশদীপ। তিনি প্রায় দিনের শুরুর দিকে অ্যাটাকে এসেই ওই সেট হয়ে যাওয়া অলি পোপের উইকেটটা প্রথমে তুলে নেন। ওই আউটসাইড দি অফ স্টাম্প একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি, ইনকামিং হয় আর কি অনেকটা আর কি বলতে গেলে ভেতরের দিকে ঢুকে এসেছিল, আর এক্সট্রা বিট অফ বাউন্সে ওই জায়গায় অলিপো বিট হয়ে গেলেন, যার ফলে তার ওই গ্লাভসের লেগে একটা সামান্য ইনসাইডেজ হয়, তার মানে স্টাম্পটা ছিটকে দেয়। তো ওই জায়গায় অলিপপ মানে ওই 20 অড রানের একটা ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। আর এর ঠিক কিছুক্ষণ পরেই হ্যারি ব্রুক, যিনি কিনা আরেক ডেঞ্জারাস ব্যাটার এই লাইন আপের, প্রথম ইনিংসে একটা বড় সেঞ্চুরি করে ইংল্যান্ডকে বেশ বড়সড় বিপদ থেকে রক্ষা করেছিলেন, তার উইকেটটাও তুলে নিলেন এই আকাশদীপই। তো আকাশদীপের ওই পার্টিকুলার ডেলিভারিটা বলতে হবে একটা ড্রিম ডেলিভারি ছিল। বলটা হয়তো কিছুটা ওই রাফ প্যাচে মনে হয় মানে পিচ আপ করেছিল, কারণ বলটা যেভাবে আর কি ড্রিফট হয়ে ভেতরের দিকে আর কি ঢুকলো, তার মানে কিছুটা আর কি বলতে গেলে লো হয়ে গেছিল, মুভমেন্টটা একেবারেই সামলাতে পারলো না হ্যারি ব্রুক, যার ফলে তিনি বলের লাইনটা মিস করে পুরোপুরি এলবিডব্লিউ হয়ে যান। রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। তো 83 রানের মধ্যে 5 উইকেট চলে গিয়ে ইংল্যান্ডের মানে ম্যাচ বাঁচানোর স্বপ্ন ওইখানেই বলতে গেলে অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু তারপরেও টিমটা যখন ইংল্যান্ড, তারা তো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবেই। এরপর ওই ক্রিজে আসলেন তাদের ক্যাপ্টেন বেন স্টোকস আর জেমি স্মিথ, এদের দুজনের মধ্যে একটা 70 রানের পার্টনারশিপ গড়ে উঠলো ষষ্ঠ উইকেটে। জেমি স্মিথ তো অ্যাজ ইউজুয়াল তার ওই অ্যাটাকিং ক্রিকেট খেলার নেচারটা তিনি ওটাই কন্টিনিউ করতে থাকছিলেন। অপরদিকে বেন স্টোকস তিনি কিছুটা আর কি শুরুর থেকে একটুখানি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, তারপর তিনি কিন্তু যখন সুযোগ পাচ্ছিলেন অ্যাটাক করে আর কি রানও তুলে নিচ্ছিলেন অ্যাট দ্য সেম টাইম। এদের দুজনের হাত ধরে ইংল্যান্ডের স্কোরটা কিন্তু 150 রানের গন্ডিও টপকে গেছিল। কিন্তু ওই প্রথম সেশনের খেলার একেবারে শেষ বেলায় বা বলতে পারেন শেষ ডেলিভারিতে ওয়াশিংটন সুন্দর বল করতে এসে ওই জায়গায় তুলে নেন ওই মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেটটা। একদম সামনের দিকে লেংথের একটা ডেলিভারি ছিল, মানে বলটা খুব একটা টার্ন করেনি, কিন্তু ওই মানে ইনার ড্রিফটে আর কি বলতে পারেন বেন স্টোকসের ওই জায়গায় পুরোপুরি তাকে বিট করেছে। তো স্টোকস ওই ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বলের লাইনটা মিস করেন, কিন্তু মানে ওই জায়গায় গিয়ে তার প্যাডে আঘাত করে, কিন্তু স্টোকস নিজেও হয়তো খুব একটা বিশ্বাস করতে পারেনি যে বলটা হয়তো বা তার মানে প্যাডে আগে আঘাত করেছে। তিনি ডেফিনেটলি ইনস্ট্যান্টলি রিভিউ নিয়েছিলেন, কিন্তু দেখা গেল বলটা আগে প্যাডেই আঘাত করেছে। তো তার ফলে মানে স্টোকস একদম পুরোপুরি যে ক্লিন এলবিডব্লিউর শিকার হলেন সেটা তো বল ট্র্যাকিংয়েই বোঝা গেল। 33 রান করে তিনি আউট হয়ে গেলেন, আর তারপরে আম্পায়াররা লাঞ্চ ব্রেকের ঘোষণা করে দিল। তো লাঞ্চে যাওয়ার আগে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 6 উইকেটে 153। এরপর তবুও ওই সপ্তম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল জেমি স্মিথ আর ক্রিস ওকসের মধ্যে 46 রানের। এই জুটিটাই বলতে গেলে শেষ লড়াই করেছিল ইংল্যান্ডের মানে দলের হয়ে। তো মানে ক্রিস ওকস তারপরে তিনি ওই 7 রান করেছিলেন, একটা বাউন্ডারিও মেরেছিলেন, তিনি জাস্ট ওই জায়গায় সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন, রান তোলার মূল কাজটা করছিলেন জেমি স্মিথ। কিন্তু এদের হাত ধরে ইংল্যান্ডের স্কোরটা প্রায় 200-র কাছাকাছি চলে গেছিল। ওই 199 রানের মাথায় এই মানে ক্রিস ওকসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা, তার একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প শর্ট পিচ ডেলিভারিতে। ক্রিস ওকস কিছুটা আর কি ওই পুল করতে গেছিলেন, কিন্তু মানে একদমই আর কি লেট একটা শট খেলে ফেলেছিলেন, যার ফলে টপ এজ হয়ে তিনি ওই মিড উইকেটে ফিল্ডিং করা মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 199তে 7 হয়ে যায় ইংল্যান্ডের স্কোরটা। এরপর আরেকটা আর কি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন জেমি স্মিথ ওই ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে, ওই একটা 25 বা 26 রানের মতো জুটিও গড়ে উঠেছিল তাদের মধ্যে। জেমি স্মিথ ওই জায়গায় বলবো তিনি মানে 56 নম্বর ওভারে আকাশদীপকে পরপর 2 বলে ব্যাক টু ব্যাক 2টা ছক্কা মেরে দিয়েছিলেন, 88 রানে পৌঁছেও গেছিলেন। মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো ম্যাচটা ডেফিনেটলি হেরে যেতে পারে, কিন্তু জেমি স্মিথ এই পার্টিকুলার টেস্ট ম্যাচে একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড করে দিয়ে গেলেও যেতে পারে। প্রথম ইনিংসে তো তিনি 180+ রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন, অপরাজিতও ছিলেন। এই ইনিংসেও মনে হচ্ছিল তার সেঞ্চুরিটা বাধা, কিন্তু আকাশদীপ ওই জায়গায় জেমি স্মিথের সাথে একটা চমৎকার মাইন্ড গেম খেলে তার উইকেটটা তুলে নেন। ওই যে বললাম পরপর 2 বলে আকাশদীপকে 2টো ছক্কা মেরে দিয়েছিলেন, তার ওই শর্ট পিচ ডেলিভারিতেই 2টো ছক্কা মেরেছিলেন, একটা ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আর একটা ডিপ মিড উইকেট দিয়ে। কিন্তু আকাশদীপ কী করলেন ওই থার্ড ডেলিভারিটা
একটু আর কি বলের লেংথটাকে সামান্য 1 থেকে হাফ মিটার পিছিয়ে দিলেন আর বলের পেসটাকে অফ করে দিলেন। কিছুটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ওই জায়গায় পুরোপুরি বোকা বনে গেলেন ওই জেমি স্মিথ। তিনি ওই একইভাবে তার ওই পুল শটের ধারাটাই অব্যাহত রাখতে চেষ্টা করলেন আর ওই জায়গায় মিস টাইমড হয়ে ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো যার ফলে ওই মাত্র 12 রানের জন্য তিনি এদিন সেঞ্চুরিটা মিস করে গেলেন। তো ওই জায়গায় 226 রানে 8 উইকেট চলে যায় ইংল্যান্ডের। ওখানেই বলতে গেলে ওই জেমি স্মিথই তিনি শেষ লড়াই করছিলেন ইংল্যান্ডের হয়ে। আর এরপর তো ভারতের জয়টা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলো, কিন্তু তারপরেও ইংল্যান্ড ওই তাদের ফাইটিং নেচারটা একেবারেই ছাড়ছিল না। এরপর ওই ব্রাইডন কার্স তিনি তারপর কিন্তু রান তোলার চেষ্টা করছিলেন ওই জশ টাংকে সাথে নিয়ে, কিন্তু ওই জশ টাংয়ের উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা যখন ইংল্যান্ডের স্কোরটা 246। তো ওই জাডেজার একটা ওই সামনের দিকে লেংথের ডেলিভারিতে জশ টাং ওই জায়গায় একটা আর কি ফ্লিক করতে গেছিলেন, কিন্তু ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ওই মোহাম্মদ সিরাজ একটা চমৎকার ক্যাচ নিয়েছেন। জশ টাং আর কি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে ক্যাচটা আদৌ হয়েছে কিনা, মানে অসাধারণ একটা ডাইভ দিয়ে ক্যাচ ধরেছেন এক হাতে এই মোহাম্মদ সিরাজ, যার ফলে মাত্র 2 রান করে জশ টাং ফিরে গেলেন প্যাভিলিয়নে। ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 9 উইকেটে 246। তারপরেও কিন্তু শেষ উইকেটে ইংল্যান্ড আবারও একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিল, 25 রানের জুটিও গড়ে তুলেছিল। ওই জশ টাঙ্গের উইকেটটা চলে যাওয়ার ঠিক পরের ডেলিভারিতেই শোয়েব বাশির এসে ওই রবীন্দ্র জাডেজাকে একটা রিভার্স সুইপে বাউন্ডারি মেরে দিলেন। আর তারপর এই শোয়েব বাশির কিন্তু আকাশদীপকে একটা লং অনের উপর দিয়ে ছক্কাও মেরে দিয়েছিলেন। আর ব্রাইডন কার্স অপর দিক থেকে তিনি কিন্তু একটা বেশ ভালো ইনিংস খেলছিলেন, 38টা রান করেও ফেলেছিলেন, কিন্তু শেষমেশ ওই আকাশদীপের ডেলিভারিতেই তিনি ওই জায়গায় ট্র্যাপড হলেন। আকাশদীপের একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনি পুল করতে গেছিলেন, কিন্তু ওই লিডিং এজের শিকার হয় ওই কাভারে ফিল্ডিং করা শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ওখানে ইংল্যান্ডের ইনিংসটার সমাপ্তি ঘটে যায় 271 রানে। আর যার ফলে ভারত এই পার্টিকুলার এজব্যাস্টন টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারালো 337 রানের বিশাল ব্যবধানে। আর অ্যাওয়ে টেস্টের যদি আমরা বিচার করি রান সংখ্যার নিরিখে এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় মার্জিনে জয়। আর এটা এজব্যাস্টনে ভারতের প্রথম জয়, মানে এই নিয়ে 9 নম্বর টেস্ট তারা খেললো, প্রথমবার জয় পেল ইংল্যান্ডকে এই এজব্যাস্টনে হারিয়ে। তো অসাধারণ একটা কৃতিত্ব বলতে হবে ভারতের এই টেস্ট ম্যাচ জয়। শুধু তো এই ম্যাচটাই জিতলো না, এই 5 ম্যাচের টেস্ট সিরিজে তারা সমতাও ফিরিয়ে আনলো। আকাশদীপের এই জায়গায় ডেফিনেটলি একটা প্রশংসা প্রাপ্য। তিনি এই পার্টিকুলার ইনিংসে 6টা উইকেট শিকার করেছেন, প্রথম ইনিংসেও 4 উইকেট শিকার করে এই ম্যাচে 10 উইকেট নিয়ে তিনি বুমরার অভাব একেবারেই মানে বুঝতে দেননি। তো ডেফিনেটলি আকাশদীপ তার এই অনবদ্য পারফরমেন্সের জন্য এই এজব্যাস্টনে অনার্স বোর্ডে যেমন তার নিজের নাম তুলে ফেলেন, আর এর পরের টেস্ট ম্যাচে মানে লর্ডসের ভারতের একাদশে নিজের স্পটটাও যে এক প্রকার কনফার্ম করে ফেলেন সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে লাগবে না। তবে এই এজব্যাস্টন টেস্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ডেফিনেটলি ভারতের ক্যাপ্টেন শুভমান গিল, তার ওই 2টা অনবদ্য ইনিংসের জন্য। তো আশা করছি ভারতের এই টিমটা যে রিদমটা পেয়ে গেল ব্যাটিং বোলিং দুক্ষেত্রেই, এই মানে ছন্দটা ধরে রাখতে পারবে লর্ডসে। ইংল্যান্ডকে যে আর কি এইরকম মানসিকভাবে বিধ্বস্ত করে এই লাস্ট দিন যে ভারত একটা বিশাল মার্জিনে জয় তুলে নিল, এই ধারাটা বজায় রেখেই লর্ডসে তারা খেলতে নামবে। আর বুমরা যখন আবার ভারতের একাদশে ফেরত আসবে ডেফিনেটলি ভারতের ওই বোলিং লাইন আপটা আরও শক্তিশালী হয়ে উঠবে। আর এছাড়া স্পিনারদের থেকে যদি অ্যাট দ্য সেম টাইম ওই অ্যাসিস্ট্যান্সটা পাওয়া যায় তাহলে তো ডেফিনেটলি ভারতই ওভারওয়েলমিং ফেভারিট হয়ে যে লর্ডসে নামতে চলেছে সেটা তো বলাই বাহুল্য। তো এবার আমাদের লর্ডসে লিড নেওয়ার পালা। তো কি মনে হয় আপনাদের এই এজব্যাস্টন টেস্টে ভারতের এই ঐতিহাসিক জয় সেরা মুহূর্ত কোনটা ছিল আপনাদের চোখে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।